শ্রী সুবীর দাস মহাশয়। সবাই মিলে পরবর্তী সহযোগে আমরা তাকে রামকৃষ্ণ জগদ্গুরু পাদপদ্মে তৈষিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। নমস্কার। শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ ভাবানুরাগী ভক্ত সম্মেলন পরিচালনায় শ্রী শ্রী সারদা সংঘ সোদপুর এই আশ্রমের সভাপতি সম্পাদক সহ সকল সদস্যদের শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি, যাদের আমন্ত্রণে আপনাদের সম্মুখে উপস্থিত হওয়া। শ্রদ্ধা এবং ভক্তিপূর্ণ প্রণতি জ্ঞাপন করি আজকের অনুষ্ঠানে দুই সন্ন্যাসী যারা এই আদর্শের সামনে নিজেদের জীবনগুলি দিয়ে দিয়েছেন, তার মধ্যে অন্যতম পূজনীয় স্বামী দুর্গানাথানন্দজি মহারাজ, সম্পাদক রামকৃষ্ণ মিশন কল্যাণী, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে রেসিডেন্সিয়াল কলেজের যিনি অধ্যক্ষ তথা প্রিন্সিপাল স্বামী একচিত্রানন্দজি এর পরেই আসবেন। তাদের দুজনের প্রতি আমার প্রণতি জ্ঞাপন করি। অবশ্যই আমাদের আধ্যাত্মিক রই ভগবান শ্রীরামকৃষ্ণদেব, শ্রী শ্রী মা সারদা দেবী, স্বামী বিবেকানন্দ এবং তাদের মানুষ কন্যা ভগিনী নিবেদিতার চরণে আমার ভুল অনুষ্ঠিত প্রণতি জ্ঞাপন করি। আমার বিষয় নিবেদিতার দৃষ্টিতে শ্রী শ্রী মা। আজ ডিসেম্বর মাসের 8 তারিখ। এই মাসটি ভীষণ তাৎপর্যপূর্ণ। রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবমন্ডলের ঠাকুরমা স্বামীর জন্মোৎসব শুরু হয় মায়ের জন্মতিথি দিয়ে, তারপরে স্বামীজি, তারপরে ঠাকুরের থাকে। এবছর কি ভারি সুন্দর দিন পড়েছে। 1853 খ্রিস্টাব্দে এই 22শে ডিসেম্বরে কিন্তু শ্রী শ্রী মা সারদা দেবী জন্মগ্রহণ করেছিলেন বৃহস্পতিবার। এবছর তাই পড়েছে। যদিও তিথিটি কৃষ্ণা সপ্তমী তিথি, সেটিকে মেনেই প্রতি বছর রামকৃষ্ণ মঠ মিশনে জন্মতিথি পালিত হয়ে আসছে। শুধু জয়রামবাটির ব্রাহ্মণ পরিবারে রামচন্দ্র মুখোপাধ্যায়ের ঘরে জন্মগ্রহণ করেছিলেন। এটা কোনো মানব জন্ম নয়, দৈবিক জন্ম। আপনারা সেই ইতিহাস জানেন, সেই ইতিহাসে আমি যাব না। ঠাকুর এবং মায়ের জন্ম কি, কারণ কিন্তু ওই আমাদের যে জীবন বিজ্ঞানের সংজ্ঞা অনুযায়ী মানব দেহ থেকে তাদের উৎপাদন হয়নি, দৈব যোগে তাদের পৃথিবীতে আগমন অবতার হবে। ভগবান শ্রীরামকৃষ্ণদেব 1886 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি কাশীপুরে পরপতন হয়েছে। সতর্ক সারদা বইতে একটি জায়গাতে তার সুন্দর একটি কথা লেখা রয়েছে। ভগবান শ্রীরামকৃষ্ণদেব যদি স্বয়ং কল্পবৃক্ষ হন, শ্রী শ্রী মা সারদা দেবী ওই কল্পবৃক্ষে ডাল থেকে পাতায় পাতায় প্রসারিত হয়ে মানব সভ্যতার ইতিহাসে মানুষের ঘরে ঘরে পৌঁছে গেছেন তার আশীর্বাদ নিয়ে, তার সন্তানের কৃপা করার উদ্দেশ্যে। ঠাকুর যদি একদিন কল্পতরু হয়ে থাকেন, তাহলে শ্রী শ্রী মা সারদা দেবী প্রতিদিন প্রতিনিয়ত মানুষের ঘরে ঘরে তিনি তার কল্পতরুর ভাবটি ওই কল্পবৃক্ষে শাখা প্রশাখায় মানুষের দুয়ারে পৌঁছে গেছে। আমরা নিবেদিতার দৃষ্টিতে মাকে নিয়ে আসার চেষ্টা করব। নিবেদিতা মায়ের সাথে
প্রথম কবে আলাপ হলো। তিনি 1898 খ্রিস্টাব্দে 28শে জানুয়ারি কলকাতায় পদার্পণ করলেন। প্রথমে কদিন পার্কস্ট্রিটে 49 পার্কস্ট্রিটে একটি হোটেলে রইল। স্বামীজি তাকে নিজে ক্যালকাটা পোর্ট থেকে ডক থেকে নিয়ে এসে সাদর আহ্বান জানালেন। তার আসার পিছনেও অনেক ইতিহাস ছিল, সেই ইতিহাসে যাব না। তাকে অনেক চিঠির বিনিময়ে তাকে কখনো ফিরে দিয়ে আসে, কখনো আসতে আমন্ত্রণ জানাবে, তার কিছু অনেক কারণ ছিল। অবশেষে নিবেদিতা ভারতবর্ষে 28 জানুয়ারি 1898 সালে কোটি নামার পরে তিনি দুটো হাত আকাশের দিকে তুলে বলেছিলেন, আমি বিজয়িনী, আমি বিজয়িনী, আমি অবশেষে ভারতবর্ষে আসতে পেরেছি। আমার স্বপ্নের দেশ, আমার কল্পনার দেশ। স্বামী বিবেকানন্দ শুধু জন্মভূমি নয়, এক তীর্থভূমি, পবিত্র ভূমি, আদর্শ এক দেশমাতৃকা। পৃথিবীর ইতিহাস এতদিন পর্যন্ত জানত পৃথিবীতান্ত্রিক ইউরোপ সহ 2/3 পৃথিবীর মানুষ যিশুর চরণতলে বসে পৃথিবীকে জানার চেষ্টা করেছেন, ধর্মকে জানার চেষ্টা করেছেন। এই প্রথম পৃথিবীর একটি দেশ, এশিয়ার ছোট্ট একটি দেশ ভারতবর্ষ নামক দেশটিকে, এদেশটি সবই মাতৃতান্ত্রিক, মাতৃকেন্দ্রিক। এদেশের সর্বোচ্চ দেবীকে, দুর্গাকেও সমস্ত দেবদেবীর শক্তি স্বরূপিণী হিসাবে তাকে পুজো করা হয়, তার চরণতলে বসে তাকে আরাধনা করা হয়। তিনি সমস্ত দেবদেবীর সম্পূর্ণ একটি সরকার। ওষুধে নিধনের জন্য সমস্ত দেবদেবী শক্তি তার মধ্যে পুঞ্জীভূত হয়েছিল। এই নারী শক্তি সেটাই কি করেছে। এদেশে আবার বিভিন্ন দৃষ্টিতে এদেশে দেশকেও দেশ মাতৃকা রূপে সম্বোধন করা হয়, দেশ মা। অর্থাৎ এদেশের সবই মাতৃকেন্দ্রিক। নিবেদিতা একটা সুন্দর চিঠি দিয়ে বোধহয় শুরু করে সুবিধা। নিবেদিত জায়গায় বলছেন, ভারতবর্ষে দেখলাম এদেশে এই মাতৃকেন্দ্রিক পরিবার, মাতৃকেন্দ্রিক সমাজ, মাতৃকেন্দ্রিক দেশে কেন্দ্রবিন্দুতে স্থাপিত একটি মাতৃ চরিত্র, যেটি একটি পরিবারকে সম্পূর্ণ করে এবং যত শিক্ষিতই হোক সে পরিবারের গৃহকর্তা, যত বয়স্কই হোক সে কিন্তু একটি সন্তান হওয়ার পরে এ বাড়িতে যে মেয়েটি বউ হিসাবে এসেছিল, গৃহিণী হিসাবে সে তার দায়িত্বপ্রাপ্ত হয়। শাশুড়ি মাতাই তার কাঁধের চাবির ধারাটি সেই পুত্র বধূস্বরূপ মহিলাটির কাঁধে দিয়ে সন্তানের মা হওয়ার পরে তিনি প্রণামের যোগ্য হলেন। তার সাথে সাথে গৃহিণীর সমস্ত দায় দায়িত্ব তার হাতে সমর্পিত হল বাড়ি যিনি অন্যতম গৃহিণী ছিলেন তার দ্বারা। শুধু তাই নয়, এদেশে আসার পরে আমি দেখলাম একটি পুরুষ সমাজের ঘর ছাড়া ত্যাগব্রতী কিছু পুরুষের একটি সংস্থা, যার নাম রামকৃষ্ণ মিশন। সেই রামকৃষ্ণ মিশনের পুরুষ কেন্দ্রিক একটি সংস্থা, সমস্ত সন্ন্যাসীরাই পুরুষ, তাদের কেন্দ্রবিন্দু একটি মাতৃ চরিত্র। তিনি সংঘ জানেন, তিনি তাদের আরাধনা এবং তাদের সর্বময় ভক্তি তার দ্বারাই সংঘ পরিচালিত হয় এবং সেই পরিবারের সমস্ত পূজার আয়োজনে তার নামেই সংকল্প হয়। এটি ভারতবর্ষের ইতিহাসে মায়ের জীবনের একটি তাৎপর্যপূর্ণ দিক। এবার সেটা নিবেদিতার সাথে মায়ের আলাপ কবে হল। স্বামীজি তাকে নিয়ে চলে আসে, অনেক চিন্তা করছেন, ভেবেছেন। তাকে তো আবেগগ্রস্ত বললাম, অনেক কিছু দিলাম। 29শে জুলাই 1898 আলোচনা থেকে স্বামীজি দেওয়া ওই চিঠি খুব গুরুত্বপূর্ণ। তার আগে 7ই জুন 1896 সালে গুডউইনের হাতে নিবেদিতার বাড়িতে চিঠি পাঠিয়েছিলেন। তাকে ভারতবর্ষে আমন্ত্রণ জানিয়ে এসেছিলেন, তার মতো মহিলার প্রয়োজন ভারতবর্ষে।
কেলকি রক্তবাহী একটি মহিলার প্রয়োজন, কারণ এদেশের মানুষ আর সেই ভীষণ এরকম মহিলা জন্ম দিতে পারছেন না, বিদেশি মহিলা জন্ম দিতে পারছেন না। তাই সীতা সাহিত্যী দময়ন্তী এই মাকে কেন্দ্র করে আবার এদেশে জন্মগ্রহণ করবে। তার জন্য চাই একটি সিংহী সরস্বতী কেলকি রক্তবাহী শক্তিশালী একটি মহিলা। তাই বিদেশ থেকে তাকে ধার করতে হবে এই মহিলাকে। 29 জুলাই তিনি লিখছে চিঠিতে, মাঝে অনেকটা জল গড়িয়ে গেছে, সেখান থেকে চিঠিতে লিখছে লালবাতিতে এইবার আমাদের সময় হচ্ছে তাকে ভারতবর্ষে আনা। তার মাঝে জায়গাটা কেন ছিল? অনেক তাকে লোক দেখানো হয়েছিল। তার আগে নিবেদিতা অভিমানী হয়েছেন, নিয়ে এসেছেন সেভিয়ার দম্পতি ক্যাপ্টেনকে এবং তার সাথে যে যে গুরুই নামক তার স্টেনোগ্রাফার। নিবেদিতা সেটা সুযোগ পান। স্বামী 3 বার ভেবেছেন ওদেশের মানুষরা তাকে কিভাবে নেবে। এই অর্থনৈতিক সমাজ যারা জাতপাতের বেড়া জালের অতিক্রম করার এখন ক্ষমতা রাখেনি। 1, 2 হচ্ছে তুমি যদি এই দেশে আসো, আমাদের দেশের এই বিশ্বপূর্ণ আবহাওয়া, শীতকালে তো তোমাদের দেশে বিশ্বকে হার মানাবে, সেই আবহাওয়া যদি নিজেকে তুমি ঠিক রাখতে পারো তাহলে এসো। 2, যদি তুমি আসার পরে তোমার বিলাস বৈভব, তোমাদের দেশীয় খাবার দাবার এখানে না পাও, সেগুলি যদি সঠিকভাবে গ্রহণ করতে পারো, নিজের মতো করে, নিজের দেশের মতো করে, নিজের মতো করে নিতে পারো, তাহলে ওয়েলকাম। 3য় কথা কি লিখলেন, তুমি যখন আসবে কলকাতা ভারতবর্ষের রাজধানী ব্রিটিশদের, বিদেশি মহিলারা তোমাকে দেখে যারা এদেশের মানুষকে শোষণ করছে, শাসন করছে, তাদের তুমি যদি সেবা করছো দেখে, তারা তোমাকে পাগল ঠাকুর। তারপরে যদি তুমি আসো ওয়েলকাম, হাতি কি দাম, মরণ কি বাদ। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমার পাশে সর্বদা থাকবো আমৃত্যু পর্যন্ত। দেবীর কাছে এক চ্যালেঞ্জ হিসেবে দিলেন, চলে আসবেন অবশ্যই। মাঝে গল্পটা একটু ছোট্ট করে বলে দিই, কারণ কি কেন 1.5 বছর ধরে ওকে খেলিয়েছেন। আসতে একবার আসতে বলছেন, একবার আসতে মানা করছেন, অনেক কিছু আছে। কারণ হচ্ছে স্বামীজির ইচ্ছে ছিল ঠাকুর পরিবারের সর্বাধিক ভারত পত্রিকার সম্পাদিকা রবীন্দ্রনাথের ভাগ্নি তাকে ঠিক করেছিলেন যে ভারতবর্ষের এই আধ্যাত্মিকতাকে, ব্রাহ্ম ধর্ম বেশ যে আধ্যাত্মিকতা, সেগুলো পাশ্চাত্যে প্রচারের জন্য এইরকম একজন বলিষ্ঠ নারী প্রয়োজন, যার সাহসিকতা রয়েছে। তাকে ঠিক করেছেন সর্বদেবকে আশ্রয় করতে। স্বামীর সাথে অনেক চিঠি রয়েছে। সেই সর্বাদেব ওরা বেগে বসলেন। তার ঠাকুর পরিবারের অনেকের কাছে জানতে পারলেন এরা মূর্তি পুজো করে, আর মানুষ নামক শ্রীরামকৃষ্ণদেবের দেহটিকে শরীর যাওয়ার পর তাকে তারা পূজা অর্চনা বসে পুজো করছে। এটা ব্রাহ্মণ ধর্মের কিছু মানছে। তারা কি করলেন, সর্বদেবকে চিঠি দিলেন, আমি তোমার সাথে রাজি আছি যদি তোমরা ওই মূর্তি পুজো বন্ধ করো এবং পুজো অর্চনা শ্রীরামকৃষ্ণদেবকে না পুজো করো। স্বামীজি হাসলেন, দেড় লাইনের একটা উত্তর দিলেন, পৃথিবীর যদি তোমাদের সত্যি কল্যাণকারী কোনো চিন্তা ভাবনা থাকে, তাই জন্য যা বলবে আমি মাথা পেতে নেব। আর ওই এক ঠাকুরেই তোমাদের সমস্ত সমস্যা তৈরি হয়ে গেল। তোমাদের দেশের কল্যাণের কথা, পৃথিবীর মানুষের জন্য সব উবে গেল রাতারাতি, ওই এক ঠাকুরই তোমাদের সমস্ত সমস্যা তৈরি করে দিল। এটি লিখে সর্বদেবকে শেষ চিঠি দিয়ে তিনি চ্যাপ্টার ক্লোজ করতে নিবেদিতাকে ইনভাইট করলেন। 29 জুলাই দ্যাট ওয়াজ 1890। আর এবার দেখা যায় নিবেদিতা ভারত বর্ষ স্বামীজির দ্বারা পরিক্রান্ত হলেন, পরিক্রম করে তার আগে ভারতবর্ষে আসার পরে আমি নিবেদিতাকে বলি এই রামকৃষ্ণ মঠ মিশনে তিনি লক্ষ্মীশ্বরে পড়েন। কারণ ভারতবর্ষে রামকৃষ্ণ মিশন তৈরি হল 1897 খ্রিস্টাব্দের 1 মে বা 1 বর্ণবর্ষ পালন। 3 জায়গা থেকে ঘুরতে ঘুরতে কাশীপুর ঠাকুরের শরীর যাওয়ার পর থেকে 1886 খ্রিস্টাব্দ থেকে 1892 খ্রিস্টাব্দ বরানগরের ভাঙাবাড়িতে রামকৃষ্ণ মঠের মিশনের প্রথম প্রতিষ্ঠা। দ্বিতীয় অনুষ্ঠান 92 থেকে 96 পর্যন্ত আলমবাজারে। 1897 খ্রিস্টাব্দে 16 জুন একটা
ভূমিকম্প হয়, প্রচন্ড বাড়ি বা শরীর জুন একটা ভূমিকম্প হয়, ওই আলমবাজার মনটা খুব ক্ষতিগ্রস্ত। তখন নতুন বাড়ি খোঁজার পালা, খুঁজতে গিয়ে যে বাড়িতে একসময় মা ভাড়া থাকতেন সেই নীলাম্বরবাবু বাবার বাড়ি ভাড়া হিসেবে নেওয়া হয়, তার একটা উদ্দেশ্য ছিল। কারণ সে বছর 3 ফেব্রুয়ারি 1898 খ্রিস্টাব্দে ওই বেলুড় মঠ অসমতল একটি জায়গা, যেটা নৌকো রিপেয়ারিং জায়গা, একটি ভাঙা বাড়ি সহ যেতে স্বামীজি থাকতেন, সে বাড়িটি একতলা অবস্থায় একটা ভগ্নদশা অবস্থায় বাড়ি সহ 15 একর তথা 22 মিলি জায়গা কেনা হয়। মিস মুলার একজন বিদেশি পয়সা 39,000 টাকা কেনা হয়। সেখানে 1897 সালে স্বামীজি তার আবেগবশত, তার তপভূমি, তার ত্যাগভূমি, তার গুরুর সাধনভূমি দক্ষিণেশ্বর গিয়ে ছুটে পৌঁছে গিয়েছিলেন। আলমবাজারের মধ্যে এসে পৌঁছে গুরুবাইনের ত্যাগ করার পরে মা ভবতারিণীর মন্দিরে ছুটে গিয়েছিলেন। যিনি একসময় কালীকে মানতেন না, সেই স্বামী বিবেকানন্দ তার আবেগবশত মা ভবতারিণীর কাছে গিয়ে পৌঁছে গেলেন। কারণ তার ঠাকুরের শেষ সময় প্রায় 1885 খ্রিস্টাব্দে ঠাকুর তাকে মা ভবতারিণীর আসল স্বরূপটা দেখিয়ে পারিবারিক দুঃখ দুর্দশা, চাকরি হারা, বাবা হারা পরিবারের দায়বদ্ধতা গ্রহণ করে তাকে বাধ্য করেছিলেন মায়ের চরণতলে পৌঁছে দিতে। সারা রাত্রি ধরে সেদিন মা তরুণী দ্বারা গানটি গেয়ে স্বামীজি কালী মাকে বাধ্য হয়েছিলেন। সেদিন ঠাকুর রেখেছিলেন, আমার নরেন অবশেষে কালী মেনেছি। যে এতদিন মন্দির সম্মুখীন হতেন না, তিনি অবশেষে মা ভবতারিণীকে মেনেছেন। সেই মা ভবতারিণীর মন্দিরে তিনি আবেগবশত পাশ্চাত্য থেকে বিশ্ব জয় করে ফিরে আসার পরে যখন তিনি দক্ষিণেশ্বরে প্রবেশ করলেন 1897 খ্রিস্টাব্দে, মধুমোহন নেই, তার পুত্র তৈলকনাথ বিশ্বাস, তিনি জানতে পারলেন স্বামী বিবেকানন্দ পাশ্চাত্যের কয়েকজন বিদেশিকে নিয়ে, সেভিয়ার দম্পতিকে নিয়ে যে যে কুটির মন্দিরের মধ্যে প্রবেশ করেছেন, হিন্দুদের মন্দিরকে অপবিত্র করছে। স্বামী বিবেকানন্দ কায়স্থ বাড়ি ছেড়ে সন্ন্যাস গ্রহণ করেছে। পাশ্চাত্য পুলিশ কালাপানি পাশে এসেছে, তার মন্দিরে প্রবেশিকা হতে থাকতে পারে। তো ওই লোকনাথ বিশ্বাস যখন তারপরে তিনি জানতে পারলেন দক্ষিণেশ্বরে প্রবেশ করেছিল, ঘোড়া ঘোড়া গঙ্গা থেকে জল এনে মন্দিরকে ধুইয়ে দেওয়া হয়েছিল, অভিষেক করা হয়েছিল। তাতেই সংখ্যা শুরু হল। প্রতি বছর রামকৃষ্ণ মিশনের, রামকৃষ্ণ মঠ মিশনের এই ঠাকুরের পার্শ্বরা দক্ষিণেশ্বরে 1884 সালের পর থেকে প্রতি বছর ঠাকুরের মহোৎসবটি ঠাকুরের জন্মতিথি পরের প্রপার্তে হয়ে আসছে। সে বছর তারা ওখানে যোগ দেবেন না ঠিক হলো দক্ষিণেশ্বর কর্তৃপক্ষের সাথে, ওই অপমানের জেরে। মিলানবাবু বাংলাবাড়ি তৃতীয় অবস্থান রামকৃষ্ণ মঠ মিশনে 1898 খ্রিস্টাব্দে সেই বছরই নিবেদিত আসে। রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা হল। রামকৃষ্ণ মঠ মিশনের এই বর্তমান অবস্থা, বেলুড় মঠ, ওই মন্দির সংলগ্ন পুরানো মন্দিরটি তৈরি হয়েছে 1898 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসের 9 তারিখে স্বামীজি তার গুরু অস্থিভাষ্যকে নিয়ে গিয়ে ওই আত্মা নামের কৌটাকে পুজো করে প্রতিষ্ঠিত করে দিলেন বেলুড় মঠের ফাঁকা জায়গার মধ্যে। 2 জানুয়ারি 1899 খ্রিস্টাব্দ থেকে ওই পুরনো মন্দিরের পুজো শুরু হয়ে গেল। চলল 1938 খ্রিস্টাব্দের 14 জানুয়ারি মকর সংক্রান্তি পর্যন্ত। এই বর্তমান বেলুড় মঠ দেখছেন, যেটি 1938 খ্রিস্টাব্দের 14 জানুয়ারি মকর সংক্রান্তি দিনে, যেদিন স্বামী বিবেকানন্দ জন্মগ্রহণ করেছিলেন, সেই দিনটিতে ওই মন্দিরে জাতির উদ্দেশ্যে তার প্রকাশ, আত্মপ্রকাশ। এই 1898 খ্রিস্টাব্দে বেলুড় মঠের ওই নির্দিষ্ট জায়গাটি, যেখানে এদেশের হিন্দুদের, পাশ্চাত্য ঘুরে আসা কালাপানি পাওয়া মানুষের এবং বিদেশি মানুষদের ওই শ্রীরামকৃষ্ণদেব যে উদার ভাবনায় বিশ্বকে, ভারতবর্ষের যত পথের দিশা দেখানোর জন্য পৃথিবীতে আগমন করেছিলেন, সেই শ্রীরামকৃষ্ণ কেন্দ্রিক রামকৃষ্ণ ভাব প্রবাহকে ভাবি কালকে 1500 বছরের জীবন দেওয়ার জন্য যে বেলুড় মঠ তৈরি হলো, সেখানে কোন ভারতীয় সন্ন্যাসী নয়, কোন ব্রাহ্মণ নয়, সেখানে প্রথম রাত্রিবাসের সুযোগ তারা পেলেন এই 3 মহিলা
নিবেদিতা, ম্যাকলাউ, সারাগুন ওই পুরনো বাড়িটি রিপেয়ার করে তাদের থাকার ব্যবস্থা হবে। তাই এটা তো ভবিতব্য। যাদের আরাধ্য শ্রীরামকৃষ্ণদেব উদার ভাবধারা বিশ্বকে তার আলাদা পথ দেখানোর জন্য তিনি পৃথিবীতে এসেছেন। স্বামী বিবেকানন্দ বলছেন, তোকে করতেই হবে এই কাজ, নরেন শিক্ষে দেবে। ঘরে বাইরে যখন হাঁটতে চিরাবতী যে প্ল্যাটফর্ম তৈরি হয়েছিল, সেটা আসলে শ্রীরামকৃষ্ণদেবের ওই উদার ভাবনাকে বিশ্বের মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যই সেই প্ল্যাটফর্ম। যেটি তার ইতিবৃত্তান্ত যেখানে তৈরি হয়েছে, সেই বেলুড় মঠে ওই তৈলকনাথ বিশ্বাসের মতে দক্ষিণেশ্বর মন্দিরকে অচ্ছুত করার প্রয়োজন নেই। নিবেদিতা সহ পাশ্চাত্যের মহিলাদের প্রথম রাত্রিবাসের সুযোগ করে বেলুড় মঠে। মার্চ মাস 25শে মার্চ 17ই মার্চ আগে আসলে 17ই মার্চ ঘোষক পূজায় বলছিল। 17ই মার্চ স্বামীজির দুর্দুর পক্ষে চিন্তা, এদেশের নারীদের আপডেট করার জন্য এই মহিলাকে পাশাপাশি দিয়ে আমি সিলেক্ট করে এনেছি। যদি মায়ের কাছে গিয়ে তার গ্রহণযোগ্যতা ঠিকভাবে তৈরি হয়, তাহলে আমি আনন্দে তাকে এদেশের দায়িত্ব দিতে পারি মহিলার জন্য। একবার ওই দিন ভাবে আবার নিবেদিতা ভাবছেন, যার কাছে যাচ্ছি তিনি নাকি সর্বোচ্চ শক্তিময়ী একটি পুরুষ তান্ত্রিক সন্ন্যাসীদের তিনি সংঘ জননী এবং এই অর্থোডক্স সমাজের এক ব্রাহ্মণ পরিবারের বিধবা মহিলা। শ্রীরামকৃষ্ণদেব নামক সকলের আরাধ্য যিনি, তার তিনি সহোদর পেয়েছিলেন। তার কাছে পৌঁছাবে কিভাবে তিনি নেবেন, কিভাবে গ্রহণ করবেন? নিবেদিতা ভাবছেন, যদি কোনোভাবে তিনি আমাকে পরিত্যাগ করেন, যদি আমাকে না গ্রহণ করেন, তাহলে আমাকে আবার দেশে ফিরে যেতে হবে। নিবেদিতার এই চিন্তা, স্বামীজির আর এক চিন্তা, যে আমি যে পাঠাবো মায়ের কাছে, মা যদি কোনোভাবে এই অর্থনৈতিক সমাজে একজন বিধবা মহিলা সেইভাবে গ্রহণ না করে সমস্ত সমস্যার সমাধান করে দিলেন। নিবেদিতা দায়িত্বে লিখলেন ডে অফ ডেজ, তার সমস্ত দিনগুলির মধ্যে অন্যতম দিন। নিবেদিতার ঠোঁটে চিবুকে খুঁকি করে আদর করে তাকে খাইয়ে দিলেন, এক আসনে বসিয়ে এক থালা থেকে খাদ্য খাইয়ে যে দৃশ্য ঘটালেন, এ কোনো মিরাকেল বা এ কোনো জাদুমন্ত্র নয়। এটি ভারতবর্ষের শ্রীরামকৃষ্ণদেব উদার ভাবনা সত্যিকার সহধর্মীর সেই ভূমিকাটি পালন করলেন মা সারদা দেবী। স্বামীজি তার পরে নিজে বিশ্বাস করতে পারছেন, নিজে চোখে যেন দেখতে পাচ্ছেন, বিশ্বাস করতে পারছেন কি ঘটনা ঘটে গেল। তিনি তার পরের দিন রামকৃষ্ণানন্দজি লিখছেন, ভাবতে পারেন ওই বিদেশি মহিলাদের নিয়ে মা একার সাথে বসে খেলেন। আমি বিশ্বাসই করতে পারছি না, চিহ্ন দিলেন চিঠির মধ্যে। আমি বিশ্বাসই করতে পারছি না, অবিশ্বাস্য ঘটনা। এই নিবেদিতা 17 তারিখের পর 25 তারিখে স্বামীজি তাকে ব্রহ্মচর্য মন্ত্রে দীক্ষিত করলেন এবং ভাবিকারে ভারতবর্ষের সন্তানের তরে তাকে উৎসর্গ করলেন। প্রথমে তার সামনে শিবের পুজো করিয়ে ওই নীলাম্বরবাবুর বাগান বাড়িতে বুদ্ধের মূর্তির সামনে তাকে ছেড়ে দিয়ে বললেন, যাও। যিনি 512 জন্মগ্রহণ করেছেন মানুষের কল্যাণের জন্য, যিনি একটি 12 নিজের জন্য নিঃশ্বাস গ্রহণ করেন, তার চরণ দ্বারা সমর্পিত হওয়া। নিবেদিতা হাসলেন মনে মনে। আগেই পূর্ব নির্দিষ্ট হয়েছিল। মাইকেল এডওয়ার্ড সাহেবের বিখ্যাত বই দ্য লাইট অফ এশিয়া নিবেদিতা স্কুল জীবনের পরে যখন তিনি শিক্ষকী 4টি স্কুলের শিক্ষকের ভূমিকায় রয়েছেন, গ্রেট ব্রিটেন থেকে আরো ইউরোপে 1889 খ্রিস্টাব্দে প্রকাশিত এই দ্য লাইট অফ এশিয়া বইটিকে বিশ্বের মানুষ তখন খুঁজে বেড়াচ্ছে। সেই বইটি কার বই? কিসের বই? বুদ্ধের একটি জীবনী সম্পর্কিত বই, দ্য লাইট অফ এশিয়া। সেই বইটি নিবেদিতা পড়েছিলেন, তাই বুদ্ধের চরণতলে গিয়ে তিনি হাঁটতে শুরু করেছিলেন যে এই তো ভারত, এটি তো আমি ভারত শিখেছিলাম। ভারতবর্ষের সৌভাগ্য প্রতীক, সমস্ত ত্যাগের প্রতীক, যিনি রাজ পরিবারে জন্মগ্রহণ করে এক ব্রাহ্মণের সংস্কৃতি ত্যাগ করে চলে গেছে। 25 তারিখে তার নতুন নামকরণ হল। স্বামী তাকে বলে, যাও এ জাতির সন্তানের তরে বন্ধু সেবিকা জননীকে অধিষ্ঠিত হও। সেই ভূমিকাটি নিবেদিতা পালন করে চললেন।
এই 17 তারিখ থেকে আমরা দেখব প্রথম মায়ের সাথে আলাপ, তার শেষ মায়ের সাথে বার্তালাপ। তিনি 17 মে 1911 খ্রিস্টাব্দে তিনি জয়রাবাড়ি চলে যাচ্ছেন। 12 মে নিবেদিতা তার শেষ সাক্ষাৎ। এই সময়কালের মধ্যে আমরা যদি একটু নিবেদিতা চিঠিগুলোর দিকে ওই, তাহলে মায়ের সাথে তার সম্পর্কে একটু সুন্দরভাবে তুলে ধরা যাবে। নিবেদিতা মায়ের সাথে আলাপ হয়ে গেছে, জাতির সাথে আলাপ হয়ে গেছে 11 মার্চ তার ইন্ডিয়ান মিরার পত্রিকায় ভাই সুন্দরতার সম্পর্কে ফলাফল বিভিন্ন রচনা বেরিয়েছে। নিবেদিতা প্রথম মায়ের সম্পর্কে চিঠি লিখছে 1898 খ্রিস্টাব্দের 22 মে তার এক বান্ধবী। প্রতিদিনের প্রায় ঘটনা হচ্ছে হেমন্ত তিনি চিঠি লিখে পাঠাতেন। হেমন্ত পরবর্তীকালে বলেছেন যে আমার মনে হচ্ছে আমি লন্ডনে নেই, আমি ভারতবর্ষে আছি। প্রতিদিন তোমার যে চিঠির মধ্যে যেসব জিনিসগুলো পাচ্ছি আমাকে বারবার টেনে নিয়ে চলে যাচ্ছে সেই ভারতবর্ষে প্রতিটি কেন্দ্রে, কখনো মালভূমিতে, কখনো হিমালয়, কখনো নদীর ধারে, কখনো পর্বতের ধারে, কখনো বা ভেন্ডি বলে আমাকে তুমি নিয়ে পৌঁছে দিচ্ছ। আমি ভাগ্যবতী। সেই হেমন্ত প্রথম চিঠি লিখছেন কোথা থেকে? তিনি তখন স্বামীজির সাথে ভারত পরিক্রমায় রয়েছেন। 11 মে বেরিয়েছিলেন আলমোড়ার উদ্দেশ্যে হিমালয় দর্শন করাবেন 1898 খ্রিস্টাব্দে। ওই দিন মহিলাকে স্বামীজি বেরিয়েছেন। 2 আগস্ট গিয়ে পৌঁছেছিলেন তিনি অমরনাথে। সেই ইতিহাস অন্য ইতিহাস, সেদিকে আমি যাব না। নিবেদিতাকে হেমন্তকে দেওয়া চিঠি মায়ের সম্পর্কে তিনি কদিন ধরে যা ওই তখন কিন্তু বেডের মধ্যে থাকা অবস্থায় 17 মার্চ মায়ের কাছে আসলেন। সেই মায়ের কাছে গিয়ে তার যে উপলব্ধি, মাঝে মধ্যে গিয়ে মাকে দেখে তার এতটুকু চিনতে দেওয়া হয়নি যে এই মহিলাটি আদর্শ নারী। এবং মনে করে কল্পনা করেছিলেন, ভেবে দিয়েছিলেন স্বামীজিকে বলবেন ফিরে এসে আমি কোথাও থাকতে চাই না, আমার জন্য যেখানে থাকার ব্যবস্থা হোক, কিন্তু আমি আই ওয়ান্ট টু স্টে উইথ হার। ওই মায়ের সাথে থাকতে চায়। এই গৃহিণী জীবন ভারতবর্ষের মহিলাদের যে জগৎটা একটু নতুন করে না করে তাদের মধ্যে প্রবেশ করে সাথে জানতে চায়। এই 22 চিঠিটা খুব তাৎপর্য। সেই চিঠিটা তিনি লিখছেন এই মহিলাকে দেখলে প্রাচ্যের একজন হিন্দু বিধবা নারী, শিক্ষাগত যোগ্যতা সেরকম কিছু নেই। কাপড় পরতেন আমাদের নামদের মতো গুলিয়ে গুলিয়ে বেঁচিয়ে সাদা কাপড় পরতেন, আর মাথায় একটা এত বড় ঢাকনা। যারা তার সাথে কথা বলতে আসতেন দূর থেকে কথা বলতেন, পেছন করে কথা বলতেন। একজন মিডিয়াটা তার কথাগুলো শুনে তার কাছে পৌঁছে দিত, সেটা উত্তর দিতেন ওই মিডিয়ার মাধ্যমে তৃতীয় ব্যক্তির কাছে কথা নিয়ে যেত। এটি তার জীবনের সব। আর তাদের যারা আসতো তারা তার চরণগুলির দিকে লক্ষ্য করে তাকে প্রণাম করে ফিরে যেতেন। তাদের কোনো আর কোনো আশা থাকতো না, মুক্তি দেয় না, আগ্রহ থাকতেন না। তিনি 23 মার্চ 1899 খ্রিস্টাব্দে আরেকটি চিঠি লিখছেন। এই চিঠির মধ্যে তিনি লিখছেন যিনি তার গুরু, কোনদিন তাকে স্বামী বলতেন না, গুরুকেও তিনি মুখ দেখাতেন না, কেউ তো তার মুখ দেখত না। এটা বোধহয় বেশি বাড়াবাড়ি হয়ে গেল। স্বামীর সাথে 6 মাস একসাথে থেকেছেন, বিয়ে হয়েছে, জয়নঘাটে কতবার গিয়েছেন, তার সেবা করেছেন, একবারে তার মুখ দেখতে তো স্বামী এটা হতে পারে। তার আবির্ভাব নিবেদিতা লিখেছেন যে স্বামীজি তো স্বয়ং তার মুখ দেখতে কখনোই পেতেন না, অন্য পুরুষ ভক্তরা তার দেখতে 8 বছর বয়স হয়ে গেলে বা 14 বছর বয়স বেশি হলে তারা স্বামী মায়ের সামনে এসে ওই ঘোমটা করে অবস্থিত দেখতে পেতেন। ঘরের মধ্যে মহিলা ভক্তদের মধ্যে আনন্দ হয়ে হয়ে চলছে। যখন নিচে গিয়ে কখন অমুক বাবু আসছেন, নিবেদিতা চিঠির মধ্যে লিখছেন অমুক বাবু আসছেন, সঙ্গে সঙ্গে আমরা সব চুপ, মায়ের ঘোমটাটা তুলে এসে গেল। আবার পিছন থেকে দাঁড়ান, তৃতীয় ব্যক্তি তার সাথে কথা বলতে কি বলতে চাইছেন, অমুক বাবু এসেছেন, আচ্ছা। মা পিছন থেকে তাকে হাত জোর করছেন। এটাই ভারতবর্ষের রীতি, এটাই রীতি। আগন্তুক আসলে তাকে প্রণাম জানাতে হয়, তাকে শ্রদ্ধা জানাতে হয়। এটি নিবেদিতা দেখছেন, সেটি লিপিবদ্ধ করে মনে পাঠাচ্ছেন 23 মার্চ। তাতে তিনি লিখছেন আরো এই মহিলা ঠাকুর পুজো করতেন। সে ঠাকুর আর কেউ নয়, তিনি তার গুরু। একবারও তিনি তাকে বলছেন না ইনি আমার স্বামী। ভক্ত ভগবানকে পুজো করছেন। আজ তার স্বামীর আসলে যে বসে রয়েছেন তিনি তার গুরু, তার আরাধ্য, তার দেবতা, আর তিনি পূজক, পূজ্য। কোন পূজক?
তার স্ত্রী এবং তার স্বামী পূজ্যের আসনে বসে রয়েছেন। আজকে সে সম্পর্ক কোথায় ভুলে গেছে? আজকে ভক্ত আর ভগবানের সম্পর্ক, পূজক আর পূজ্যের সম্পর্ক। কোন পূজ্য পূজক আবার রিপিট করছেন। সেখানে তিনি লিখছেন তেসরা মার্চ 1899, সেখানে তিনি লিখছেন আসলে ওই পূজ্য একদিন তাকে পূজা করেছেন, উল্টো গেছিল। এই পূজকই সেদিন পূজার আসরে বসেছিল, তিনি পূজিত হয়েছেন এই পূজ্যতা। নিবেদিতার চিন্তা 1898 খ্রিস্টাব্দে অমরনাথ সহ পুরো হিমালয় ঘুরে এসে ভারতবর্ষের রাজ্য ছবিটা দেখার পরে নিবেদিতাকে আপনি মনে মনে সংকল্প করে নিয়েছেন। স্বামীজি তার আগে অক্টোবর মাসে সেই শুল্কে ফিরে এসেছেন, শরীর খারাপ হয়েছিল। নিবেদিতা সারা বুন ম্যাকটাও ফিরলেন নভেম্বর মাসের 1 তারিখে। স্বামী তখন বলরাম বসু বাড়িতে, তিনি তাকে আবদার করলেন, জোর করলেন, যে মাকে তিনি ওইভাবে সাগরীয় অবস্থায় দেখেছেন তার কাছেই থাকতে চাইছেন। এই সমাজ কিভাবে বেড়ে দিল? বর্তমান সময় বাগবাজার বর্তমান এলাকা। নিবেদিতা বললেন, আমি ওইখানেই থাকবো, মায়ের কাছে থাকবো। আমি এদেশের শিক্ষার জন্য এই মহিলাকে আদর্শ করি, তার সামনে আমি মেয়েদের শিক্ষার দায়িত্ব গ্রহণ করবো। নভেম্বর মাসে ফার্স্ট স্বামীজি তাকে অ্যালাউ করলেন, কিন্তু নিবেদিতা বুঝতে পারলেন তাকে ঘিরে যে বেষ্টনী, এ সমাজের সবচেয়ে যারা কুটির, যোগী মা, ধোলা মা, গৌরী মা, এরা সব একটি অবদান। এরা এই সংস্কারপন্থী জগতে মাকে একদম বেড়ির মধ্যে ঘিরে রেখেছে। এতটুকু নিয়ম শৃঙ্খলার বাইরে যাবে না, বিধবা ব্রাহ্মণের জায়গা মতো চিকিৎসা করতে হবে, নিয়ম কানুন একদম একটু বাইরে বেরোতে হবে না। নিবেদিতা লক্ষ্য করছেন ওই লাল মেঘের মধ্যে তারা সারি সারি মাদুরদের শুনছেন, দেয়ালে মুখ করে ভোরবেলা উঠে জপ করছেন, গঙ্গা স্নান করেছে, মাকে সব পূজার জোগাড় যন্ত্র করে দিচ্ছেন। নিবেদিতা চেষ্টা করছেন সেই সুযোগ নেওয়া। যেদিন সেই অজান্তেই মায়ের বসার আসনটি পেয়ে গেলেন, সেটা বারবার মাথায় ছুটছেন। রবিবার দিনে ছুটে আসতেন মায়ের জ্ঞানগুলো পরিষ্কার করতে, যাত্রাগুলি পরিষ্কার করতে, মায়ের আসনটি ঝেড়ে পরিষ্কার করে মাথায় রাখতেন। কখনো বা রাতের দিকে মা কোনো বই পড়ছেন, কেউ শুনে শোনাচ্ছেন মাকে, হারিকেনের আলো, তখন তার দিকে লন্ঠনের আলো, যাতে মায়ের সাথে আলো না লাগে একটা কাগজ দিয়ে মুড়ে দিচ্ছেন নিবেদিতা। এই নিবেদিতা মাকে দেখলেন, আমি যেন বড় বিড়ম্বনার মধ্যে পেয়েছি, সমাজ সবাই তাকিয়ে দেখে আমার দিকে। এদেশের কিন্তু বিধবা মহিলা একদিন পাশ্চাত্যের ওই অচ্যুত দেশ থেকে আগত এই মহিলা এই বাড়িতে ব্রাহ্মণ পরিবারের থেকে আমাদের যাওয়া আসার পক্ষে বন্ধ করেছিল। নিবেদিতা নানায় বসে কথাগুলো শুনছেন। নিচে থাকতেন, উপরে সারাদিন কাটতেন। নিচে দুটি ঘর ছিল, ডান দিকে স্বামী জোগাড় করছেন, খুব অসুস্থ, আর বাঁ দিকে ঘরে তিনি থাকতেন। নিবেদিতা তিনি দেখলেন এখানে থাকলে মাকে বিড়ম্বনার মধ্যে পড়তে হবে। শুনেছেন এর আগে মা অনেকবার গ্রামেও নাকি পানিশমেন্ট পেয়েছেন, তার 25 টাকা জরিমানা অনেক অনেক ঘটনা ঘটেছে। সেসব দিকে মাথা রেখে তিনি তাড়াতাড়ি স্থানান্তরিত হওয়ার জন্য তার স্কুলের জন্য বাড়িটি 10 দিনের মধ্যে এসে গেল। 13 নভেম্বর মাই সেই দায়ভার গ্রহণ করে ঠাকুরকে পুজো করে সারদানন্দী স্বামী মহানন্দীর উপস্থিতিতে 13 নভেম্বর তারিখ দিনে পৃথিবীর ইতিহাসে বিদ্যাসাগর রামমোহনের পরে যারা নারীদের নিয়ে চিন্তা করেছেন, বেগুনের পরে নিবেদিতায় 19 শতাব্দীর শেষ দশকের শেষ অধ্যায়ে তিনি নারী শিক্ষার প্রগতিশীল ধারাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সেই স্কুলে যাত্রা শুরু করলেন। 12 নভেম্বর বলরাম বসুর বাড়িতে ওই এলাকার গার্জেনদের আমন্ত্রণ জানিয়ে একটি মিটিং হল। নিবেদিতা বক্তব্য রাখলেন। স্বামীজি পেছনের সাথে বসে দেখছেন কেউ মাথা নাড়ছেন না, তাদের মেয়েদের স্কুলে পাঠাবেন কিনা। নিবেদিতা এই কেউ অফার করছে। স্বামীজি জোর করে ধর্মবাবু বিরোধী ছেলে যাই বাড়ি, তুই বল তোর মেয়েকে পাঠাবি। জোর করে মেয়ে পাঠান। আজকে হাজার হাজার মেয়েরা অ্যাডমিশন টেস্ট দেয় ভর্তির জন্য আদর্শ স্কুলে। মাসেদিন কি করলেন, প্রথম একটা দেড় লাইনের বক্তব্য রাখলেন। মা কোনদিন বক্তৃতা দিয়েছেন বলে আমরা জানি না। মা সেদিনে দেড় লাইনের একটা বক্তব্য রাখলেন। কি বললেন? আমি মা জগদম্বার কাছে, জগৎ জননীর কাছে প্রার্থনা করি এই স্কুল থেকে যারা শিক্ষাপ্রাপ্ত হয়ে
যে বালিকারা বেরিয়ে আসবে তারা যেন আদর্শ নারী। আজকে সেটি ঘটে চলেছে। যে পিতার মেয়ে আর অন্যদের মেয়ের পাশাপাশি দাঁড় করে দেখবেন তাদের দৃষ্টি, কথা, ব্যবহার, আচরণগুলি আদর্শ নারীর মতো সেটি আর চলছে। এই নিবেদিতা মাকে তৃপ্তি করে দেখতে দেখতে ওই বাড়িতে থাকতে থাকতে তার ইচ্ছে হলো, অসুখের পিছনে আরেকজনের কাহিনী ছিল। সারাগুন যিনি কলিপুরের স্ত্রী সারাগুন, তার ইচ্ছে এরকম সৌম্য শান্ত মূর্তিটি আমার দেশে নিয়ে গিয়ে, আমি তো আর ফিরে করতে জানি না, আমার দেশে ফিরে যাবো, এই মহিলাটিকে যদি নিয়ে গিয়ে আমার পূজার আসলে বসিয়ে রেখে আমার সকাল সন্ধ্যে তাকে এই মূর্তি দেখতে পাই, আমি আনন্দে কাটাতে পারবো। প্রচুর অর্থ। ওই যে বলছিলাম বেলুড়মঠের স্বামীজির বাড়ি থেকে যে প্রিপেয়ার করে থাকার ব্যবস্থা উনি করেছিলেন। স্বামীজি এই মঠের জন্য অনেক অর্থ দিয়েছেন, বিদেশ জন্য দিয়েছেন। জগদীশচন্দ্র বসু তিনি নোবেল পুরস্কার পাননি বলে আক্ষেপ করে নোবেলের যে অর্থ $30,000, সেই $30,000 ডবল টাকা দিয়ে তার দুঃখ দূর করে দিয়েছিলেন। বসু বিজ্ঞান মন্ত্রীদের অর্থ দিয়েছিলেন ওই সারাগুন। সারাগুন রামকৃষ্ণ মঠ বিশ্ববিদ্যালয় একটা বিশাল ইতিহাস। সেই সারাগুন তার ইচ্ছে, তার কাছে যারা নিবেদিতাকে জানাবো মায়ের খুবই, মা তাকে বলতেন সরস্বতী। মাকে একদিন ঠাকুর তাকে সরস্বতী বলতেন, আমার জ্ঞান দেয়নি সরস্বতী। সেই নাম তিনি খুঁকিকে দিচ্ছেন। সেই খুঁকিকে তিনি আবদার করলেন, আমি তো চলে যাবো, এই একটা ছবি মায়ের যদি নিয়ে যেতে পারি। তখন সবে ওই ছবিগুলো দেওয়া শুরু হয়েছে। বাঙালিদের তেমন ছবি তুলতে খুব একটা কমে ছিল না। অবশ্য তার আগে 1883 খ্রিস্টাব্দে ঠাকুরের ছবি তুলেছেন অবিনাশ দা, ভবনাথ চট্টোপাধ্যায় সহযোগিতায়। ওই রাধাকৃষ্ণের মন্দিরের সামনে ঠাকুর আসলে পুজো হয়। 35 বছরের ঠাকুরের, 45 বছরের ঠাকুরের জীবনে ওই বয়সে একটি ছবি, সেটি পুজোর আসলে প্রতিষ্ঠিত হয়। আর নিবেদিতা অবাক লাগছেন এবং অন্য কেউ ভাবতে পারেন স্বামী কিন্তু বললে বোধ হয় মাসটি অনুরোধ রাখতেন না, কিন্তু নিবেদিতা মায়ের খুবই, তিনি তাকে চেপে ধরলেন। মা খুবই বলেছে, রাজি হলেন। দুটি তথ্য রয়েছে, একটি নিবেদিতার বাড়ির সাথে, আরেকটি রয়েছে 10-2 বছর পাড়ালের মা যেটা থাকতেন সেই বাড়িতে। আরেকটি তথ্য রয়েছে ওখানে আরেকজন ওই ভাগ্যধর মল্লিক, তার একটা বাড়ি ছিল ইউনাইটেড ব্যাংকের স্থান করে কোন একটি জায়গাতে মায়ের ছবি তোলা। আমার চিন্তাতে, আমার গবেষণাতে যেটি ধরা দিয়েছে, আমার মনে হয় নিবেদিতার বাড়ির ছাদে সেটি সঠিক। সেখানে ছবি তোলার ব্যবস্থা, হ্যারিংটন শায়ার বলে একজন ইংরেজ ফটোগ্রাফার, তিনি এসে ছবি তুলেছেন। প্রথম ছবিটি একটি চর্মাসনে বসিয়ে, দুদিকে ফুলের চপ বসিয়ে, তখনকার দিনের বিধবা মহিলা, গ্রাম্য মহিলা, তারা ব্লাউজ করতেন না। নিবেদিতা সেফটি দিয়ে 8 করে বেশ সুন্দরভাবে বেশ সজ্জা করে দিয়েছেন, কেশ সজ্জা করে দিয়েছেন, সুন্দরভাবে সব নিবেদিতা করে। প্রথম যে ছবি তুলার মায়ের পায়ে ছিল, দেখা যাচ্ছিল মা নিচু মুখ করে চোখ পূজা অবস্থায় ছবিটা উঠেছে। তিনি ভেবেছেন ছবি তোলা হয়ে গেছে, নিবেদিতা চুপ করে থাকতে বলেছিলেন। মা বলছেন কি হয়ে গেছে? যিনি এদেশের সন্তানদের সামনে মুখ খুলতে, পর্দা করতে তিনি অস্বস্তি বোধ করতেন, কিভাবে নিবেদিতার প্রচেষ্টায় ওই হ্যারিংটন সাহেব একজন বিদেশি আবার ফটোগ্রাফারের সামনে মুখ খুলে ওই ছবি তুললেন। দ্বিতীয়বার যে ছবি তুললেন তার চোখটা চাওয়া অবস্থায় পাওয়া গেল। ভেবেছিলেন ছবি তোলা হয়ে গেছে, দ্বিতীয় ছবিটি সঠিকভাবে ধরান, সেটি আমাদের পূজার আসন। 45 বছরের কেউ, ঠাকুরের 45 বছরের ছবি, এরকম 45 বছরের ছবি। কি বিরাট ঘটনা! এবং নিবেদিতা এই বিশ্বজননীকে আমাদের পূজার আসনে বসার সুযোগ করে দিয়েছেন। পৃথিবীর ইতিহাসে এই জগৎ জননীকে দেখার সুযোগ এই আসনে নিবেদিতার অবদান ছাড়া কিছু না। নিবেদিতা দ্য মাস্টার রাজার সবাই বল দেখছে যেটা লিখছেন। এই মহিলাটি কে? তিনি বলছেন এই মহিলা শ্রীরামকৃষ্ণদেবকে আমি দেখিনি। শ্রীরামকৃষ্ণদেবের শরীর যাওয়ার 12 বছর পরে নিবেদিতা এসেছে। বলছেন নিবেদিতা শ্রীরামকৃষ্ণদেব ভারতবর্ষের নারী সম্পর্কে তার যে চরম আদর্শ, চরম বিশ্বাস, সেটির মূর্ত প্রতীক হচ্ছেন মা শারদা। ভারতবর্ষের নারী সম্পর্কে শ্রীরামকৃষ্ণদেবের চরম বাণীটির নাম শ্রী মা শারদা দেবী। এটি নিবেদিতার ভাষা। তারপরে হচ্ছেন তিনি কি ভারতবর্ষের প্রাচীন আদর্শের শেষ প্রতিনিধি, নাকি
নবীন প্রজন্মের অগ্রদূত সম্পূর্ণ প্রসঙ্গ এসিকে শেষ করে দিয়েছেন একটি শব্দযোগ করে। তিনি উভয় তার প্রমাণান্বিত সতী, সাবিত্রী, দময়ন্তী, সীতা সমস্ত চরিত্রগুলি স্বামীজি ঠাকুর মায়ের মধ্যে প্রতিফলিত হয়েছে। রাধাদিকে আরম্ভ করে সমস্ত দেবদেবী, কালী রূপে তাকে শিবুদা দেখেছেন, অনেকেই দেখেছেন। সরস্বতী রূপে ঠাকুর তাকে ডাকতেন। লক্ষ্মী রূপে তিনি জয়রামে জন্মগ্রহণ করেছেন। রাম তার ঘোষাল তিনি জয়রামের জগদ্ধাত্রী পুজোর সময় তাকে দেখেছেন। এক একজন তাকে এক একজন দেবী রূপে দেখেছেন। অপরাধী মায়ের একজন সন্তান সেবক, তিনি বলছেন, মা আপনি দেখছি আপনি আসার পর আমাদের শীতলা মশা সব দেবী কোথায় দূরে চলে যাবে, আপনি সব সেই জায়গাটা দখল করে নিচ্ছেন ধীরে ধীরে। সত্যি তার জগৎ জননী মা সারদা সেই ভূমিকা আমরা দেখি। আর এই যে অগ্রদূতের কথা বলছি, কদিন পরে আপনারা দেখবেন আমার বড় সৌভাগ্য হয়েছে, মায়ের একটি বই প্রকাশিত হতে চলেছে। সেটি অনেকটি রেডি হয়ে গেছে, প্রায় ৭৯টি আর্টিকেল দিয়ে আমারও সেখানে একটি ভূমিকা রয়েছে। এই জগতে নারীদের সমস্যা, তার সমস্যা নিরসনে মায়ের ভূমিকা। আজ ১৯ শতাব্দীর মহিলা, একজন বিধবা অশিক্ষিত লেখাপড়ার জগৎ তিনি জানেন, সেই মহিলা এই কাহিনী সম্পর্কিত বইটি প্রকাশিত হয়েছে। যদি বেলুরমঠে হওয়ার কথা সে বইটি গোলকার দিয়ে সবকিছু রেডি হয়েছে। এবছর মায়ের পৃথিবী বেরোবার সম্ভাবনা ছিল না, সামনের বছর মায়ের পৃথিবী সেই বইটি বেরোবে। ভারতবর্ষের সমস্ত স্কলার মহিলাদের দ্বারা সেই লেখা বইটি, সেই বইটিতে সব বাংলায় অনুবাদ করা হয়েছে। ৭৯টি আর্টিকেল দিয়ে বইটি তৈরি হচ্ছে। এই যুগের সমস্যার সমাধান। আজকে যে কথা বলছিলাম, আমরা অতীতটা তো দেখলাম, অতীতের সমস্ত দেব দেবীকে আমরা মায়ের রূপে দেখে পেয়েছি। তাকে পুজো করা হচ্ছে, তাকে প্রমাণ করে দেওয়া হচ্ছে সীতা রূপে, শক্তি রূপে, দময়ন্তী রূপে, রাধা রূপে, সমস্ত দেবী রূপে তাকে এস্টাবলিশ করা হয়েছে। যদি সতর্ক সাধন দেখেন, এই বইটির মধ্যে অনেক আর্টিকেল রয়েছে, বিভিন্ন ভাবে মাকে এস্টাবলিশ করা হচ্ছে। এবার আজকের দিনে আমি বললাম নবীনের অগ্রদূত, সেটা কি করে প্রমাণ করবো? আজকে যেসব মেয়েরা দীক্ষা নিচ্ছেন, প্রত্যেকের মায়ের কাছে সে যারা দুর্বল হয়ে যায়, মাকে যারা আরম্ভ করছে, দেখবেন আইটি সেক্টরে যারা বড় বড় পোস্টে রয়েছেন, কেউ পায়রা হচ্ছে, কেউ জয় হচ্ছে, আমি অধিকাংশকে জানি, জানি নয়, আপনারাও চিন্তা করো, তারা প্রত্যেকেই যে জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে, অফিস চালাচ্ছেন এবং আত্মসংরক্ষণের দিক দিয়ে সেলফ ডিফেন্স যেটি করে, সেক্ষেত্রেও মায়ের ভূমিকা আছে। যেভাবে তিনি আক্রমণ করেছিলেন নিজেকে বাঁচার জন্য, সেই চিন্তার জন্য মায়ের কাছে সমস্ত দিক কি সমস্যার সমাধান নিরসনের জন্য মা সেখানে আমাদের জন্য এগিয়ে রয়েছে। এই আইটি আজকে জগতের মহিলারা যারা বর্তমান সমাজে নবীন প্রজন্মে, তাদের কিন্তু ওই মাকে সামনে রেখেই তাদের সমস্ত কিছু শিক্ষা দীক্ষা আলাদা দিয়ে পাচ্ছে মায়ের সামনে। মায়ের কিছু চিঠি বলে মা 10টা সেপ্টেম্বর, সরি তার আগে ওই 22শে মে একটি চিঠিতে জায়গায় 1828 সালে সেখানে তিনি বলছেন, ওই যেখানে বলছেন মা এইভাবে কাপড় পিছিয়ে বসেন, এই যেমন চিঠিতে ওই চিঠিতে সে সমস্ত জায়গায় দিচ্ছেন যে এই সরল মানুষটি মহিলাকে দেখে আমার মনে হচ্ছে পৃথিবীর অন্যতম মহত্তমা নারী তিনি। এটি বলছেন 1898 খ্রিস্টাব্দে। আবার ঠিক 5 বছর পরে 2রা সেপ্টেম্বর 1930 খ্রিস্টাব্দে রাজক্লিফ স্টেশনারি পত্রিকার সম্পাদক তার স্ত্রীকে চিঠি লিখছেন মা, এই বিবেকটা। সেই চিঠিতে লিখছেন, অল্প দিনের মধ্যে তুমি সন্তান প্রসব করবে। ধরে নিয়েছেন তার একটি পুত্র সন্তান, অবশ্য মহিলা হয়েছিল, কন্যা হয়েছিল। তিনি ধরে নিয়েছেন কি তার সন্তান পুরুষ বা পুত্র হবে। তোমার পুত্র সন্তান হলেই প্রথমে তুমি তাকে নিয়ে যাবে ওই মহিলাটির কাছে। আমার চিন্তায় পৃথিবীর মধ্যে তিনি অন্যতম শুধু নয়, তিনি পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মহত্তম। আগে বললেন অন্যতম, 5 বছর পরে বললেন তিনি সর্বশ্রেষ্ঠ। 5 বছরের মধ্যে তার চিন্তার কি রিফ্লেকশন আসলে চিন্তা। এই মাকে নিয়ে তার যে সমস্ত চিঠিগুলি রয়েছে, পরে পরে আমরা সব দেখি মা তার অনুমতির জায়গা সমস্ত দিক দিয়ে কিছু করতে হবে। ইসলামিক এশিয়া একটি সংস্থা এসেছেন মায়ের কাছে, স্বামী নিবেদিতার কাছে বক্তব্য দিতে হবে। তিনি মায়ের কাছে গেছেন, মা মুসলমান ধর্মের কিছু মানুষ এসেছেন আমার কাছে, ওরা চাইছে আমি
হয়ে কিছু বক্তব্য রাখেন। তিনি বক্তব্য রাখতে যাবেন। মা বলছে নিশ্চয়ই যাবেন। এই যে শ্রীরামকৃষ্ণের উদার ভাবে একজন বিশ্ব ত্রাতা, তার স্ত্রী কিরকম হওয়া উচিত। তিনি তো ঠাকুরের শরীর যাওয়ার পরে এদিকে 14 বছর, এদিকে 20 বছর, প্রায় 34 বছর কাটিয়েছেন। তারপরে এই দায়ভার, ঠাকুরের দায়ভারটা তিনি গ্রহণ করেছেন, সেটি তিনি ধারণ পালন করেছেন এবং বিশ্ব মানব সভ্যতাকে সেই মাতৃত্বের শ্রীমবন্ধনে আমাদের কাছে রেখে গেছেন। দুটো চিঠি নিয়ে আসবো। 1903 খ্রিস্টাব্দে এই সামনে সোদপুরে আপনারা জানেন থাকতেন কামারহাটিতে অঘরমণি দেবী। 9 ডিসেম্বর 1903 খ্রিস্টাব্দে ম্যাকলাউড কিছু চিঠি লিখছেন নিবেদিতা। সেই চিঠি লিখছেন বলরাম বসু বাড়িতে অসুস্থ অবস্থায় তাকে নিয়ে রাখার ব্যবস্থা হয়েছে। নিবেদিতা বলেন ওই মহিলাকে আমি আমার কাছে রাখবো। স্বামীজি যেদিন ওরা নৌকা ভাড়া করে দক্ষিণেশ্বর হয়ে কামারহাটিতে গেছিল, যখন ফিরে আসলো তখন নিবেদিতা বললেন তোমরা প্রাচীন ভারতবর্ষের কি সভ্যতা তুমি দেখিয়ে নাইলে, তুমি প্রাচীন ভারতবর্ষের এক প্রতিভা। নিবেদিতা বারবার তার খুব সন্ন্যাসী ছিলেন। ওই অর্থোডক্স সমাজের বিধবা এক মহিলা, তিনি কিভাবে মাকে নিবেদিতাকে গ্রহণ করলেন, কিন্তু নরেনের মেয়ে এইরকম বলছেন, তার চিবুকে হাত দিয়ে তাকে আদর করছেন এবং সবচেয়ে মজার ব্যাপার নিবেদিতা যখন বলরাম বসুর বাড়িতে 1903 খ্রিস্টাব্দে সারদানন্দজি তাকে রেখেছেন বলরাম বসুর বাড়িতে, নিবেদিতা বললেন ইচ্ছে প্রকাশ করলেন আমি আমার কাছে রেখে সেবা করবো। বললেন তোমার জন্য তো সে নেবে না, তুমি কি করে দেখা রাখবেন। নিবেদিতা আমি সব জানি, কুসুম করে একটি মেয়েকে তার সেবার জন্য রাখবেন। সে চিঠিতে লিখলেন আমি কি এমন ভাগ্য করেছি, গোপালের মা আমার কাছে থাকবে, আমি সেই গোপালের মাকে সেবা করার সুযোগ পাবো। কোন গোপাল? তিনি আমার গুরুর গুরু, সেই গোপাল। সেই গোপালের মা যিনি তাকে শ্রীরামকৃষ্ণদেব কোনদিন গোপালের মায়ের প্রণাম দিতেন না, সেই গোপালের মা বলছেন আমি কি ভাগ্যবান, এবং আমি যদি তার সেবা করার সুযোগ পাই, আমার মনে হয় আমার সাথে যারা যুক্ত, যারা আমাকে ভালোবাসেন, যারা আমাকে শ্রদ্ধা করেন, তাদের মধ্যেও সেই আশীর্বাদ বর্ষিত হবে। এই রকমের মহিলা, তাকে আমি সেবা করার সুযোগ পেয়েছি। ওই বছরই ডিসেম্বর মাসের 17 তারিখে পরিবার চিঠি লিখছেন তিনি। সেই চিঠিতে লিখছেন তিনি ভাবতে পারেন সেই মহিলাটি আমার বাড়িতে রয়েছেন, তীর তীর করে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন। যদি 1906 খ্রিস্টাব্দে 8ই জুলাই অঘরমণি দেবী যায়, তিনি বলছেন তীর তীর করে মৃত্যুর দিকে এগোচ্ছে। একদিন যদি কুসুম তাকে খাবার দিতে দেরি করে, সকালে খবর নেয়, বিকেলে খবর নেয় আমি কোথায়, আমি যখন বাড়ি থেকে বেরোবো একবার যদি দরজা খুলে তার মুখটা রসদ করে হাসি মুখ না দেখিয়ে যায়, তার মুখ হাসি না দেখে যায়, তিনি মুখটা গম্ভীর হয়ে থাকবেন, সারাদিন একটু খাবেন, এই বলেন না ভালোবাসেন। এবং বিকেলে যখন আসেন চুপি চুপি যখন একে দর্শন দেন, তাতে খুব খুশি। একদিন কোনো কারণে দেখা না দিয়ে চলে গেছে, আর থাকবে না, খাইনি, সারাদিন খাবারটা চাপা দিয়ে করে রেখেছে। নিবেদিতা এসে নিজে বলছেন আমি খাওয়াবো। নিবেদিতা তাকে খাইয়ে দিলেন, চোখ দিয়ে জল পড়ে গেল তার। একদিন বললেন মা এসেছেন তাকে দেখতে, সারাদিন তাকে দেখতে এসেছেন। তাদের মধ্যে কি ইশারা হয়ে গেল, অঘরমণি দেবী জানেন আর মা জানেন। নিবেদিতা দূর থেকে দেখছেন তার যাওয়ার পিতা নেই সামনে, তার বাড়ি আশ্রিত, তার সেবায় প্রতি। সেই নিবেদিতা দূর থেকে দেখছেন দরজার দুয়ার থেকে, মা তার কাছে গেলেন ধীরে ধীরে, গিয়ে কি ইশারা তাদের মধ্যে কথা হয়ে গেল, তার যাওয়ার সময় হয়ে এসেছে। নিবেদিতা বললেন কি যেন চাইছেন গোপালের মা। মা কি করলেন, তার কাপড়ের আঁচলটা পায়ের নিচে রেখে তাকে পদদলিত করে পদরজন তৈরি করে গোপালের মায়ের মাথায় ভালো করে মাখিয়ে দিলেন। তার কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ। নিবেদিতা দেখলেন এই মাকে তিনি তিল তিল করে কোন জায়গায় দেখেছিলেন, সেই গোপালের মায়ের শরীর 8ই জুলাই 3 দিন অন্তঃশরীরে যাত্রা বাগবাইলের নদীর ধারে দাঁড়িয়ে দেখেছেন নিবেদিতা তার প্রয়াণে, তার সেবা করলেন।
এবং তার সাধ্য করে 100টি ব্রাহ্মণকে ভোজন করেছিলেন দেবিকা তার ছবিটা নিয়ে বাগবাজার ছিলেন। দেবিকা সেটি করেছিলেন, কিন্তু মা দেবিকা মায়ের জন্য যা করলেন, সময় আমাকে বলছে এবার থামতে হবে, 10টা 40 হয়ে গেছে, মহারাজ বলছেন এরপরে শুরু করবেন। আমি একটু দেরিতে শুরু করছিলাম, যদিও আমি আর 5 মিনিটের মধ্যে শেষ করব। নিবেদিতা মায়ের ইতিহাস বলে, অন্তত আমার কাছে সেই ইতিহাস শেষের জায়গা নেই, যেটি বিশ্বভাবে করা দরকার। নিবেদিতা মাকে দেখতে দেখতে করে প্রতিনিয়ত তাকে দেখেছেন, আবিষ্কার করেছেন। এই মাকে দেখতে দেখতে তিনি নিজের মাকে ভুলে গেছেন। 1911 খ্রিস্টাব্দের আগে 1909 খ্রিস্টাব্দে নিজের মাকে ছাড়তে যেতে পারি, পাশ্চাত্যে হারিয়ে এসেছেন, মাকে হারিয়েছেন। সারাগুলের অসুস্থতায় তিনি দার্জিলিং থেকে চলে গেছেন 1910 খ্রিস্টাব্দে পাশ্চাত্যে। ডিসেম্বর মাসে একটি অসাধারণ চিঠি লিখছেন। তার আগে চিঠি না বলতে এই চিঠি ঠিক মানবে না। 1900 খ্রিস্টাব্দের 11 এপ্রিল একটি চিঠি লিখেছিলেন নিবেদিতা। নিবেদিতাকে মা লিখছে দয়াপুর থেকে। আদৌ বাংলা শিখে গেছেন নিবেদিতা, কিন্তু স্বামীজি তাকে নিয়ে গেছেন স্কুলের অর্থ সংগ্রহের জন্য। তিনি পুরাণের বিভিন্ন ধ্রুব উপাখ্যান, কল্যাণ উপাখ্যান নিয়ে বিভিন্ন জায়গায় বক্তব্য করাচ্ছেন, টাকা অর্থ তুলছেন স্কুলের জন্য। সেখান থেকে বিভিন্ন চিঠি আসে নিবেদিতা। এই চিঠিটা নিবেদিতাকে মা লিখছেন অনেক চিঠির পরে, যে তুমি আমার সুস্থতার জন্য জগন্নাথের কাছে প্রার্থনা করছো, শুনে আমার খুব আনন্দ লাগছে, আপ্লুত লাগে। তুমি মেয়েদের স্কুলের জন্য যে অর্থ সংগ্রহ করছো, বিভিন্ন জায়গায় ভারতবর্ষের পুরাণ নিয়ে আলোচনা করছো, সেটা শুনে খুব আনন্দ লাগছে। তুমি ভারতবর্ষকে সত্যিকারে ছিঁড়েছো। তারপরে লাইনে লিখছেন, তুমি যে মেয়েদের আশ্রমের জন্য চিন্তা করছো ওদের দিকে, ঠাকুর তোমার সহায় হোক। তখন কিন্তু 1954 সালে মায়ের 100বর্ষের সময় আপনারা জানেন সারদা মিশন দক্ষিণেশ্বরে প্রতিষ্ঠিত হয়। নিবেদিতা তার অনেক আগে থেকে এই মেয়েদের আশ্রমের জন্য স্বামীজি চিন্তাতে অর্থ সংগ্রহ বাচ্চাদের করতে শুরু করে দিয়েছিলেন। তারপরে চিঠিতে লিখছেন, জগন্মাতার ইচ্ছে হলে পশু পাখি গুল্ম বৃক্ষ লতা তার গান করতে থাকে। যাদের কান আছে তারা আজও শুনতে পায়। দক্ষিণেশ্বরের সেই পঞ্চবটির বটবৃক্ষ আজও মায়ের গান গায়। মা ভবতারিণী শুনে, আর যে গান গায় সে শুনে। আর যাদের গান আছে তারা শোনার চেষ্টা করে। ঠাকুরের কাছে প্রার্থনা করি, তুমি সেই কণ্ঠ শোনার চেষ্টা করো। আর বাংলা ভুলে যেও না, তুমি আজকে কার কাছে কথা বলবার সুযোগ পাবে, তাই বাংলাটা যেন ভুলে যেও না, তাড়াতাড়ি ফিরে এসো। এইগুলো আশীর্বাদ দিচ্ছেন। এবার 11 ডিসেম্বর চিঠিটা ভীষণ মারাত্মক চিঠি দিয়ে শেষ করবো। 1910 খ্রিস্টাব্দের চিঠি। তাতে তিনি লিখছেন, মায়ের বর্ণনা করছেন, সারা অসুস্থ, চার্চে গিয়ে। এই চিঠি সবাই আমরা পড়ি, অনেক জায়গায় বক্তব্যের মধ্যে অনেকে রাখে। এই বক্তব্যের ভেতরে কয়েকটি কথা রয়েছে, সেগুলি আমরা ঠিকভাবে অনুধাবন করি না। এই 11 ডিসেম্বর 1910 খ্রিস্টাব্দের চিঠি, যে চিঠি ইংরেজিতে চিঠি, কিন্তু সেটিকে অনুবাদ করেছিলেন সরোজিনীকান্ত দাস। আপনারা দেখবেন শনিবার চিঠি যিনি সম্পাদক ছিলেন, তিনি চিঠিটিকে অনুবাদ করছেন। সেই চিঠি তিনি লিখছেন, নিবেদিতা মাগো, সারা সুস্থতার জন্য চার্চে মায়ের কাছে গিয়ে সবাই মতো প্রার্থনা করতে গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখলাম মেরিনা তুমি রয়েছো। তোমার সেই সারা আঁচলখানি আমার দিকে তাকিয়ে রয়েছে। তোমার আঁচলের স্পর্শ কিন্তু সারাকে ভালো করে দেবে। তোমার নিস্তব্ধ শান্ত স্নিগ্ধ পবিত্রতা, বাতাসের মতো বয়ে চলা, সূর্যের কিরণের মতো নিঃশব্দে বয়ে চলা, চন্দ্রের এবং শিশিরের নিঃশব্দে পৃথিবীকে স্নিগ্ধ করার মতোই তোমার স্পর্শ সারাকে পবিত্র করুন। আসলে নিবেদিতা ওই মায়ের সান্নিধ্য পেতে পেতে কোন অজান্তে নিজের মা, নিজের দেশ, নিজের জাতি, নিজের ধর্ম সমস্ত ত্যাগ করেছে। এদেশে এসে কোন অজান্তে তিনি যেন সেই বিশ্ব মাতৃত্বের সন্ধানে এসে নিজেও রবীন্দ্রনাথের ভাষায়
লোকমাতাতে পরিণত হয়ে গেল। রবীন্দ্রনাথের ভাষায় নিবেদিতা লোকমাতা মিলেছে এক, কারণ তিনি বলেছেন এই সমাজ থেকে একটা শিশু হতো, সেই সমাজটাই নিবেদিতা তার অঞ্চলে রেখে আঁচলে রেখে লালন পালন করেছেন, তাই তিনি লোকমাতা। আসলে এই বিশ্বজাগরণের সংস্পর্শে এই লোকমাতা স্বরূপিনী আমাদের পুরাণের মতো কুমারী জাননী রূপে নিবেদিতা দার্জিলিংয়ে ঠাকুর ঘরে ঠাকুরমা স্বামীর সাথে সদা পূজিত হচ্ছেন। শুধু তাই নয়, ঠাকুরের কোলেও নিবেদিতার একটি ছোট্ট ছবি রেখে তাকে পুজো করা হয়। আজ এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন। ওম অসতোমা সদ্গময় তমসোমা জ্যোতির্গময়। ওম শান্তি 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 হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।